আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মঈন খান তো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গত বছর প্রায় 12টার মতো ইউনিভার্সিটি রিভিউ করেছিলাম এবং সেই ইউনিভার্সিটি রিভিউতে আপনাদের দারুণ সাড়া ছিল। এবছর আমি পরিকল্পনা করেছি এবছর আমরা সাবজেক্ট রিভিউ করব এবং এর ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা রিভিউ করব সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অ্যানথ্রোপোলজি সাবজেক্টটি নিয়ে। এবং এই অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি প্রথমেই আপুর কাছ থেকে আপুর পরিচয়টুকু জানবো। আপু, আপনার পরিচয়টা। আমি মোসাম্মদ রাউফুন নাহার। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিপিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করছি। আজকে আমরা রাউফুন আপুর কাছ থেকে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট সম্পর্কে একদম বিস্তারিত জানার চেষ্টা করব। আমি প্রথমেই আপুর কাছ থেকে জানতে চাই সোশ্যাল সায়েন্সের আরো অনেক ডিপার্টমেন্টের পাশাপাশি কেন অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, আপনার অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে আসার গল্পটা শুনতে চাই। অ্যানথ্রোপোলজি আসলে নামটা অনেকেই জানে না। আমাদের ম্যাক্সিমাম মানে আমরা যারা স্টুডেন্ট এরা বাদ দিয়ে ম্যাক্সিমামই দেখবেন যে অ্যানথ্রোপোলজি এটা একটা সাবজেক্ট। যখন আমরা বাইরে যাই তখন জিজ্ঞেস করে তুমি কোন সাবজেক্টে পড়ো, আমি বলি অ্যানথ্রোপোলজিতে বা নৃবিজ্ঞানে। এখন তারা আবার জিজ্ঞেস করে এটা কোন সাবজেক্ট বা এটা কি সাবজেক্ট, ম্যাক্সিমামই জানে না। তো আমার ক্ষেত্রেও সেমই ছিল যে আমি জানতাম না অ্যাকচুয়ালি এটা কি। কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে যে আমার যখন রেজাল্ট আসছে যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তখন তো সাবজেক্ট চয়েস দিতে দেয় যে আপনি এই সাবজেক্টগুলো চয়েসে দিতে পারবেন। তো আমার আব্বু হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছে, তো উনি 1 নম্বরেই অ্যানথ্রোপোলজি দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমার অ্যানথ্রোপোলজিতে আসা। যখন আমার আসছে যে অ্যানথ্রোপোলজি আসছে, আমি তখন মাত্র দেখি যে এটা আসলে কি। তখন আমি সার্চ করে দেখতেছিলাম যে এটা কি জিনিস। তো যখন আমি আসছি অ্যানথ্রোপোলজিতে পড়াশোনা করলাম, তখন মনে হলো যে না, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি নিয়ে আমি অনেক কিছু সামনে করতে পারবো। আচ্ছা, আমরা আপুর অ্যানথ্রোপোলজি সাবজেক্টে আসার গল্পটা শুনলাম। আপুর কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটি পড়ানো হচ্ছে। অ্যানথ্রোপোলজি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই নতুন একটা সাবজেক্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা শুরু হয়। তো জাহাঙ্গীরনগরের পরে আরো বেশ কয়েকটা প্রায় 5-6টার মতো ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি পড়ানো হচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে এবং আমাদের জগন্নাথ তো আছে। আচ্ছা, আমরা মোটামুটি জানলাম বাংলাদেশে কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটি পড়ানো হয়। অ্যানথ্রোপোলজি সাবজেক্টের কারিকুলাম সম্পর্কে একটু জানতে চাই আপু। আমাকে একদম প্রথম বর্ষ থেকে আসলে সবগুলো সাবজেক্ট বা কোর্সের নাম আসলে আমাকে বলতে হবে না, আমাকে যদি ইন জেনারেল একটা আইডিয়া দেন যে আসলে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটিতে আপনারা আসলে কি বিষয় পড়ে থাকেন। অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান, মূলত হচ্ছে যে মানুষের উদ্ভব এবং বিকাশ সম্পর্কিত বিজ্ঞান। এখানে মানুষকে বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করা হয়। তো এখানে আমরা মেইনলি দেখি 4টা ফিল্ডে আমরা কাজ করি। সেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, কালচারাল হচ্ছে মেইন কালচারাল অ্যানথ্রোপোলজি, আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, তো মানুষের কালচার, ভাষা আমরা আর্কিওলজিও দেখি, বায়োলজিক্যালিও আমরা মানুষকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমরা যে মানুষ সম্পর্কে গবেষণা করতেছি, মানুষকে কেন্দ্র করে যা কিছু আছে সবকিছুই কিন্তু আমাদের অ্যানথ্রোপোলজির অন্তর্ভুক্ত। যেমন প্রথমত আমরা একটা সমাজে বসবাস করি, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, আমরা কালচার নিয়ে গবেষণা করি। নর্মালি অ্যানথ্রোপোলজি হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা রিসার্চ বেসড সাবজেক্ট, মানে গবেষণাটা এখানে হচ্ছে মেইন। হ্যাঁ, তো আমরা হচ্ছে মানুষের সংস্কৃতি নিয়ে গবেষণা করতেছি, মানুষের ভাষা নিয়ে গবেষণা করতেছি। ভাষাও কিন্তু সংস্কৃতিরই অন্তর্ভুক্ত। সংস্কৃতি অনুযায়ী আমাদের ভাষা হয়, আবার অঞ্চল অনুযায়ী আমাদের ভাষার পার্থক্য দেখা যায়। তারপরে আর্কিওলজি মানে আমরা যে বিভিন্ন প্রত্নতত্ত্ব যে জিনিসগুলো আছে সেগুলোতে আমরা গবেষণা করে আমরা কিন্তু মানুষের পাস্ট সম্পর্কে জানতে পারতেছি। এই যে বিভিন্ন ধরনের তত্ত্ব আছে যে মানুষ আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, আগে কিভাবে বসবাস করতো, এখন কিভাবে বসবাস করতেছে এবং ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা মেনলি গবেষণা করতেছি। তো গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য সোশ্যাল সায়েন্সের অন্যান্য ডিপার্টমেন্টগুলোও কিন্তু গবেষণা করে, বাট অ্যানথ্রোপোলজির একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে, সেটা হচ্ছে যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষের একদম গোড়া পর্যন্ত যায়, একটা বিষয় একটা ঘটনার গোড়া পর্যন্ত যে একদম খুব সূক্ষ্ম জিনিসগুলো তুলে নিয়ে আসে, হলিস্টিক দিক থেকে চিন্তা ভাবনা করেন। হলিস্টিক মানে হচ্ছে যে মনে করেন যে রাজনৈতিক কোনো গবেষণা করতে গেলে একজন রাজনীতিবিদ কিন্তু শুধু তার রাজনীতির বিষয়টাই দেখবে, তার প্রফিটের বিষয়টা, বিজনেসম্যান তার প্রফিটের বিষয়টা দেখবে। কিন্তু অ্যানথ্রোপোলজিস্ট কি করে, সে একদম বিভিন্ন বিষয়, আনুষঙ্গিক যত রকমের বিষয় আছে সব বিষয় সে চিন্তা ভাবনা করে, দেখে যে এটা কি হচ্ছে না হচ্ছে, এবং সব
মানে সবকিছু চিন্তা ভাবনা করার পরে সে হচ্ছে একটা সিদ্ধান্তে আসে বলতে একটা বিষয় নিয়ে আমরা গবেষণা করতেছি, সেই বিষয়টার কি হচ্ছে সে সম্পর্কে আমরা একটা তথ্য তুলে নিয়ে আসি, ঠিক আছে। আর হচ্ছে যে অ্যানথ্রোপোলজি কিন্তু মনে করেন যে বিভিন্ন ভাবে আমরা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি। যেমন মনে করেন ফোনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, সরাসরি না গিয়েও কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যাই, বা অনলাইনে অনেক রকম তথ্য পাই। কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরা এই ধরনের তথ্য দেখে, রিভিউ করে, বাট মেইন যখন ডাটা কালেকশন করে সরাসরি আপনি রেসপন্ডেন্টের কাছে গিয়ে তার মুখ থেকে যে তথ্যটা আপনি পাচ্ছেন সেটা আপনি তুলে নিয়ে আসতেছেন। এটা কিন্তু সব ডিপার্টমেন্ট করে না, হ্যাঁ, একদম খুব সূক্ষ্মভাবে আমরা গবেষণা করতেছি। অ্যানথ্রোপোলজিতে কিন্তু আমরা দেখতেছি যে আমরা গবেষণা করতেছি, শুধু যে গবেষণা করতেছি তা কিন্তু না। একটা সমাজের সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা আমরা বিভিন্ন দিক থেকে গবেষণা করে ওই সমাজে মানুষদের সাথেও আলোচনা করি, মানুষদের সাথে আলোচনা করে সব বিভিন্ন দিক বিবেচনা করে আমরা কিন্তু একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা রাউফুন আপুর কাছ থেকে মোটামুটি অ্যানথ্রোপোলজি সাবজেক্টের কারিকুলাম সম্পর্কে বেশ ব্রড একটা ধারণা পেয়েছি। আপুর কাছ থেকে একটা বিষয় জানতে চাই, একজন শিক্ষার্থী যখন প্রথম কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়, প্রথমত তার মাথায় যে প্রশ্নটা থাকে যে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট পড়লে আসলে আমি কি ধরনের চাকরি পাবো। আমাকে যদি সরকারি, প্রাইভেট, কর্পোরেট থেকে শুরু করি, মানে সবকিছু মিলে যদি ইন ব্রড একটা চাকরির বাজার বা জব সেক্টর সম্পর্কে একটা ধারণা দিতে। যেহেতু আমি বলছি যে অ্যানথ্রোপোলজিতে ভর্তির আগে আমি অ্যানথ্রোপোলজি সম্পর্কে কিছু জানতাম না, সেক্ষেত্রে আমার মাথাতেও এই চিন্তাটা আসছিল যে আমি অ্যানথ্রোপোলজি পড়ে ভবিষ্যতে কি করব, আমি কি চাকরি পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা হায়ার স্টাডি করি, অনার্স মাস্টার্স করতেছি, আমাদের একটা টার্গেট থাকে যে আমরা কিছু না কিছু একটা করবো, আমরা অর্থ উপার্জন করবো বা কিছু একটা করবো। তো এই চিন্তাটা আমার মাথায় আসছিল। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে জিজ্ঞেস করলাম আমার ফ্রেন্ড সার্কেল বা সিনিয়র যারা থাকে, টিচাররাও কিন্তু আমাদেরকে ক্লাসে এসে বলে যে তোমরা অ্যানথ্রোপোলজি পড়ে অনেক কিছু করতে পারবা, হতাশা হওয়ার কিছুই নাই। যেমন মনে করো যে আমি বললাম যে অ্যানথ্রোপোলজি একটা রিসার্চ বেসড সাবজেক্ট, সুতরাং রিসার্চের যে ক্ষেত্রগুলো আছে বাংলাদেশ বলো বা বিদেশ বলো, সব রিসার্চের সেক্টরে আমরা অ্যানথ্রোপোলজিস্টরা কিন্তু সবার আগে প্রায়োরিটি পাই, ঠিক আছে। তো একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমার এক পরিচিত একটা আইসিডিডিআরবিতে জব মানে ইন্টারভিউ দিতে গিয়েছিল। তো সেখানে অনেক সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে তো অনেকেই, বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকেই আসছে। তো যখন ইন্টারভিউয়ার শুনলো যে আমি হচ্ছে নৃবিজ্ঞান থেকে আসছি, তো সে ধরেই নিল যে আমি নৃবিজ্ঞান থেকে আসছি, মানে আমি গবেষণা সম্পর্কে সবই জানি, ঠিক আছে। মানে তার প্রায়োরিটি কিন্তু ওখানে বেশি চলে আসছে। তো এটা বলতে চাচ্ছি যে নৃবিজ্ঞানে পড়ে রিসার্চের যে সেক্টরগুলো আছে সেগুলোতে কিন্তু জবের ক্ষেত্রে প্রায়োরিটি অনেক বেশি থাকে। আপনার আইসিটি ডিডিআরবি বলো বা তুমি হচ্ছে অন্যান্য রিসার্চের যে সেক্টরগুলো আছে বা বিভিন্ন এনজিও বা বাইরের যে গবেষণা ক্ষেত্রগুলো আছে, যেমন হু, ইউনেস্কো, এগুলো কিন্তু দেশে, আমাদের দেশেও কিন্তু অনেক সংগঠন করে গবেষণা করতেছে না, সেগুলোতে আমরা কিন্তু যাইতে পারি। আর যদি সরকারি চাকরির ক্ষেত্রে বলো, তোমার বিসিএস তো আমরা দিতেই পারতেছি, বিসিএস তো বাংলাদেশের সর্বোচ্চ ধরা হয়, তো আমরা বিসিএস দিতে পারতেছি, যে কোনো সরকারি চাকরিতেই আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। তারপরে ব্যাংকের জবগুলোও তো হচ্ছে। আর হায়ার স্টাডিজ বা বাইরের দেশে কোনো পসিবিলিটি আছে কিনা, এইটা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে বাইরের দেশে অবশ্যই পসিবিলিটি আছে এবং অনেক বেশি আছে। আপনার কাছ থেকে জাস্ট একটা সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টে কি বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাভেলেবল আছে? না, শিক্ষা ক্যাডারটা নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা অনেকেরই জানার ইচ্ছা থাকে, জন্য জিজ্ঞেস করে নিলাম। আমরা মোটামুটি জব সেক্টর সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলছিলেন যে হায়ার স্টাডিজের অনেক সুযোগ আছে। আমি হায়ার স্টাডিজ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। সেটা হচ্ছে যে সাধারণত অ্যানথ্রোপোলজিতে রিসার্চ বেসড সাবজেক্ট আমরা জানি। আমাকে যদি বাইরের দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেন, সাধারণত কোন রিজিয়নের শিক্ষার্থীরা বেশি যেতে চায়, অথবা আপনার ফ্যাকাল্টিতে যারা সিনিয়র আছেন, মানে আপনার ডিপার্টমেন্টে যারা সিনিয়র আছেন, অথবা আপনার যারা টিচার আছেন, সাধারণত তারা কোন বিষয় নিয়ে মাস্টার্স করে থাকেন অথবা পিএইচডি করে থাকেন, এই বিষয়ে যদি মোটামুটি একটা আইডিয়া আমাকে দেন। অ্যানথ্রোপোলজির অনেক সাবজেক্ট নিয়ে পিএইচডি বা রিসার্চ করে থাকে, যেমন মেডিকেল অ্যানথ্রোপোলজি নিয়ে করে, তারপরে হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি নিয়ে করে, কালচারটা নিয়ে অনেক বেশি করে, মেডিকেল সেক্টরটা অনেক বেশি আমার কাছে পছন্দ। আমার মনে হয় আমি যদি সামনে কখনো সুযোগ পাই আমি মেডিকেল অ্যানথ্রোপোলজি নিয়েই করতে চাই আর কি। আর বাইরের দেশে বলতে অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, যেমন ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, এগুলোতেও কিন্তু অ্যানথ্রোপোলজি আছে। মানে সোশ্যাল সায়েন্স, বাইরের যে সকল ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স পড়ানো হয়
সেগুলোতে প্রায় সবকটাতেই অ্যানথ্রোপোলজি থাকে, এবং বাইরের কান্ট্রিতে কিন্তু এই অ্যানথ্রোপোলজিটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, আমরা মোটামুটি অ্যানথ্রোপোলজি সাবজেক্টের বাইরের দেশের সুযোগ সম্পর্কেও একটু জানলাম। আপুর কাছ থেকে মোটামুটি আমার প্রশ্ন প্রায় শেষের দিকের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপু আপনার কেন মনে হয় যে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট আসলে কেন পড়া উচিত না, বা কাদের আসলে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট পড়া উচিত না? এখন মনে করো যে আমি মনে করি যে আমি সবাইকে একসাথে মানে সমানভাবে দেখতে চাচ্ছি। অ্যানথ্রোপোলজি কিন্তু একটা বেসিক কথা হচ্ছে যে জাজমেন্টাল হওয়া যাবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে। কাউকে কিন্তু আমি বিচার করতেছি না যে তুমি এরকম দেখতে, বা ও এরকম দেখতে, বা ও এভাবে কথা বলতেছে। আমরা মেনেই নিচ্ছি যে এটা ওর কালচার, ও দেখতে এরকম হয়েছে ওর পরিবেশগত কারণে, বা বাস্তুসংস্থানগত বা বাস্তুগত কারণে, অথবা তার পূর্বপুরুষের এরকম ছিল সে কারণে ও এরকম হয়েছে দেখতে, বা ওর কথা বলার ধরন এরকম হয়েছে কারণ ওর কালচার এইভাবে কথা বলা হয়, এই ভাষায় কথা বলা হয়। হ্যাঁ, তো আমি যে জিনিসগুলো দেখবো যে একটা মানুষের মধ্যে যে ভিন্নতাগুলো আছে, আমি কিন্তু এগুলো নিয়ে কখনোই বিচার করবো না, আমি সবাইকে সমানভাবে দেখবো। এখন কেউ যদি মনে করে যে না আমি সবাইকে সমানভাবে দেখতে চাচ্ছি না, বা আমি বড় সে ছোট, এইরকম ভাবে সে যদি দেখতে চায় তাহলে তার অ্যানথ্রোপোলজি পড়ার দরকার নেই। বাট আদারওয়াইজ অ্যানথ্রোপোলজি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের যে জায়গাটা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি সবাইকে সমানভাবে দেখতে শেখায়। আচ্ছা, আমরা মোটামুটি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট সম্পর্কে বেশ ভালো কিছু ধারণা পেয়েছি। আপুর কাছে এখন প্রশ্নের বাইরে, এতক্ষণ আপনাকে প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, প্রশ্নের বাইরে যারা অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নিয়ে সামনে পড়াশোনা করবে, অথবা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদের প্রতি যদি আপনার কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন, অথবা আপনি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নিয়ে কোনো কিছু অ্যাড করতে চাইলে। এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যখন যারা পড়তেছে, তারা কিন্তু এসে শুরুতেই তারা হতাশ হবে যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়ে কি করব। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে সাবজেক্ট আমাদের অ্যানথ্রোপোলজি খুবই ভালো একটা সাবজেক্ট, এবং এখানে পড়েও অনেক কিছু করার আছে। কিন্তু আমাকে এই যে গবেষণা বেসড যেহেতু বললাম, আমাকে অনেক খাটতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে। আমাকে গবেষণাটা খুব ভালোভাবে করতে পারলে দেখবা যে আমাদের ফিউচারটা কিন্তু অনেকটা আমাদের হাতের মধ্যে চলে আসবে, মানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে ওদেরকে বলবো যে অনেক মানে একটু ভালো করে পড়াশোনা করতে, যেমন জাস্ট সিজি তোলার জন্য যদি পড়াশোনা করে তাহলে হবে না, কিছু শেখার জন্য পড়তে হবে। কারণ গবেষণাটা কিন্তু বই পড়লে হয় না, মাঠে গিয়েও করতে হয়, তাই না? তো এটা হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড ইয়ারদের জন্য বলার। আচ্ছা, আমরা সিনথিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় প্রদান করার জন্য। আমাদের অ্যানথ্রোপোলজি সাবজেক্টের রিভিউটা এই পর্যন্তই। খুব সংক্ষেপের মধ্যে আপু আমাদের বেশ দারুণ কিছু ইনফরমেশন দিয়েছেন। আশা করছি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অনেক কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। আমাদের সাবজেক্ট রিভিউ সিরিজ চলছে, আশা করছি আগামী মে মাসের মধ্যে আমরা 30 থেকে 40টি সাবজেক্টের রিভিউ আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনি যদি সবার আগে সাবজেক্ট রিভিউ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। আপনি যে সাবজেক্টের রিভিউটি সবার আগে পেতে চাচ্ছেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ও আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা যে আলোচনা করলাম তার বাইরে যদি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপুর কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। না ঠিক আছে, সাউন্ড আসছে ক্লিয়ার। কিছু কিছু লাইন যেগুলো দুবার তিনবার করে আসছে ওগুলো কেটে দিন। সমস্যা নেই, আমি এডিট করে নেব। আজকে আপুর কাছ থেকে নৃবিজ্ঞান বিভাগ সম্পর্কে একদম বিস্তারিত জানার চেষ্টা করব। আপু জাস্ট একটা কাট, আপনার নামটা কি বলছেন? আমি তো আপনাকে সিনথি আপু নামে চিনি। রাউফুন আর সিনথি। সিনথি শব্দটা কি আপনি বলেন না এমনিতে? না, রাউফুন আপু। না মানে আমাকে সিনথি বলেই ডাকে সবাই, কিন্তু এমনিতে এখন আপনার ফর্মাল নাম হচ্ছে রাউফুন। হ্যাঁ হ্যাঁ রাউফুন, ওকে। এই জায়গাটা আপনার পরিচয়টা দিচ্ছেন, ওকে। আজকে আমরা